আপনারা শুনছেন কুমারেশ ঘোষের হাসির গল্প পৈতৃক সম্পত্তি। এক ধরনের ছেলে আছে যাদের কাজই হচ্ছে পরের খবরাখবর নেওয়া, মানে পরের হাঁড়ির খবর নেওয়া। পরের খবরাখবর নেওয়া বা পরের ব্যাপারে নাক গলানো খুবই বিশ্রী অভ্যাস, বদ অভ্যাস। এইরকম বদ অভ্যেস ছিল আমাদের গড়পাড়ের বিশ্বনাথের, বা বিশের। বিশে নয় তো, বিছে। কথার ফাঁকে ফাঁকে এমন সে কুটুস কুটুস কামড়াতো যে মন জ্বলে যেত, গা জ্বালা করত। কথায় তার এমনই বিষ। তবে দোষে গুণে মানুষ। বিষের গুণও ছিল। কারোর বিপদ দেখলে সে ঝাঁপিয়ে পড়তো। কারোর অসুখ হয়েছে, ডাক বিষেকে, ছুটলো বিষে। ডাক্তার ডাকা, ওষুধ আনা, রাত জেগে সেবা করা, সব কিছুই বিষে নিজের ঘাড়ে নিত, যেন তারই দায়। তাছাড়া পাড়ার পাঁচি ঠাকুরুনের রেশন আনবার লোক নেই, ক্ষতি নেই, বিষে আছে তো। রেশনের থলে হাতে নিয়ে লাইনে ছুটলো সে। আবার হয়তো বিষে পাড়ার গলি দিয়ে একটা সিনেমার গানের প্রথম লাইনটা ভাসতে ভাসতে চলেছে, কারণ ওই একটা লাইনের কথা আর সুরই তার মনে থাকতো। এমন সময় উপরের বারান্দা থেকে হয়তো চাপা গলায় ডাক দিলেন পাড়ার পরেশদার স্ত্রী, বিশু ভাই, শুনবে একটু? যাই বৌদি, বলার সঙ্গে সঙ্গে বাড়ির এক এক সিঁড়ি বাদ দিয়ে লাফিয়ে উঠে ভদ্রমহিলার সামনে উপস্থিত। তারপর হয়তো থিয়েটারি ঢঙে বললে, দেবর লক্ষণ তবর রয়েছে সম্মুখে, করো আজ্ঞা দেবী, কাহার মুন্ডু আজি আনিব ছিড়িয়া। ভদ্রমহিলা হয়তো হেসে বললেন, মুন্ডু না, মন্ডা আনতে হবে। মন্ডা? হ্যাঁ। ভদ্রমহিলা কাতর হয়ে পড়েন। দেখো না ভাই, বাড়িতে কেউ নেই, তোমার দাদাও নেই, অথচ ২-৩ জন কুটুম বাড়ির লোক এসে পড়েছেন। কাকে দিয়ে যে একটু। মাই গড, এই ব্যাপার? দিন পয়সা। ভদ্রমহিলা স্বস্তির নিঃশ্বাস ফেলে আঁচল খুলে পয়সা বার করে কি কি কটা আনতে হবে বুঝিয়ে দিতেই তরতর করে নেমে গেল বিষে। এবং সে রাস্তায় পড়তেই শোনা গেল ওই সরু গলি দিয়ে ফুল স্পিডে একখানা মোটর গাড়ি বেরিয়ে যাচ্ছে। না না, বিষে মুখে পি পি শব্দ করতে করতে সাঁ সাঁ করে ছুটে চলেছে পাঁচ মাথার মোড়ে ওই মিষ্টান্ন ভান্ডারের দিকে। মিনিট ৫-৭ পরেই আবার সেই দ্বিপদ মোটরখানা পি পি শব্দ করতে করতে সোজা পরেশবাবুর বাড়ির দোতলায় উঠে গিয়ে মাল ডেলিভারি দিয়ে দিল। বিশু, এই নাও একটা রসগোল্লা। শুনে বিষে প্রায় আঁতকে উঠল। রসগোল্লা? ভাবস, স্কুলের ছেলেদের ওসব খেতে নেই একদম। খেলেই পরীক্ষার খাতাতেও ওই রসগোল্লা খাওয়া অভ্যেস হয়ে যায়। তবে সন্দেশ? হুম, সন্দেশ খবরের কাগজওয়ালাদের একচেটিয়া খাদ্য। কেন কেন? বিষে হেসে বলে, জানেন না বুঝি, সন্দেশ মানে সংবাদ। আচ্ছা, তাহলে সিঙ্গারা? ভদ্রমহিলা কিছুতেই ছাড়বেন না। বৌদি, ও তো তৈরি গরস। ওর চাইতে নিজে হাতে লুচির মধ্যে তরকারি ভরে কামড় দেওয়াই তো ঢের ভালো। আচ্ছা, আসি বৌদি। আরে ভোয়া। আরে আরে, কি বললে? ফরাসি ভাষায় বিদায় কথাটা বিষে নতুন শিখেছিল পাড়ার পল্টুর কাছে। তাল বুঝে চালিয়ে দিয়ে একেবারে হাওয়া। ক্লাসে বিষে যে খুব একটা ভালো ছেলে তা নয়। এলজেব্রার ৫টা অঙ্ক কষলে তার মধ্যে প্রায় ৩.৫টেই ভুল, অর্থাৎ ৩টে একদম ভুল, আর একটা হতে হতে শেষ মুখে উফ যা হয়ে যায়। তাছাড়া ক্লাস 8-এর ছেলে এমন ইংরাজি লেখে, হি গোজ নয়, হি গো, আই হ্যাভ নয়, আই হ্যাজ। আর বানানের ব্যাপারে এমনই বুনো যে কোনো কাণ্ডজ্ঞানই নেই। বুঝি সেই জন্যই ক্লাসের গুড বয় অমলেন্দু ঘোষ বা অমলুর সঙ্গে বিষের বেশ ভাব। আমি
সুধীর, অসিত সবাই অবশ্য সেজন্যে বিশেকে মিষ্টি মিষ্টি শোনাতে ছাড়তাম না। হ্যাঁ রে, অমলুর সঙ্গে তোর যে খুব ভাব দেখছি, আমাদের সঙ্গে বাড়ি যাস নে, ব্যাপার কি? সুধীরটা একটু হ্যাংলা, জিজ্ঞেস করলে আলু কাবলি খাওয়াই বুঝি? অসিত বললে সিনেমা দেখিস বুঝি ওর পয়সায়? আমিও ঠুকতে যাচ্ছিলাম, ওর খাতা থেকে অঙ্ক টুকিস বুঝি? কিন্তু তার আগেই বিশে যে কারণ দেখালো তা রীতিমতো আশ্চর্যের। বললে ভালো সাবান গায়ে মাখলে গায়ে কেমন সুন্দর গন্ধ হয় দেখেছিস? ঘামের গন্ধ একেবারে উবে যায়। আমি তাই ওর পাশে গা ঘেঁষে বসি, যাতে গুড বয়ের ছোঁয়া লেগে ভালো হতে পারি। ইনফ্লুয়েঞ্জা বসন্ত যদি ছোঁয়াচে হতে পারে, তবে অ্যালজেব্রা ব্যাকরণই বা ছোঁয়াচে হবে না কেন? কি বল রে অমলু? ঠিকই তো, এ কথাটা আমরা কেউই ভেবে দেখিনি। অতএব সেই থেকে আমরাও অমলুর আশেপাশে ঘুরতে লাগলাম। মাস্টার অমলেন্দু ঘোষকে আমরা বুঝিয়ে দিলাম, বিদ্যে এমনই জিনিস যে যতই করিবে দান তত যাবে বেড়ে। এবং সেই শুনে অমলু পরম উৎসাহে আমাদের বিদ্যে দান করতে লাগলো। অতএব আমরাও নিশ্চিন্ত হলাম এবং ক্লাসের স্যারের বকবক করবার অবাধ স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ না করে পেছনের বেঞ্চে বসে নিজেদের মধ্যে বৃহত্তর ও মহত্তর আলোচনায় কালক্ষেপ করতে লাগলাম। সে সময়টায় কোথায় কোন সিনেমায় কি ছবি হচ্ছে, অথবা মোহনবাগান ইস্ট বেঙ্গল কে কাকে সেদিন গোল দিতে দিতেও পারলো না, সে বিষয়ে বহু জ্ঞাতব্য বস্তু মস্তিষ্কে বোঝাই করতে লাগলাম। কারণ আমাদের বেশ জানা ছিল অমলু ততক্ষণে আমাদেরই হয়ে তার ঘটে ভরে নিচ্ছে ক্লাসের তেতো অথচ পুষ্টিকর পাচন, অর্থাৎ পাখি মা যেমন খাবার মুখে করে নিয়ে এসে তার বাচ্চাদের মুখে ভরে দেয়, তেমনি অমলু বিকেলে তার বাড়িতে আমাদের কানে বোঝা আনলোড করবে, আর সেই সঙ্গে চা চানাচুর দিয়ে লোড করবে আমাদের পেটটাও। তবে অমলুর দেওয়া সলিড টুকু পেটে রেখে বিদ্যের হাওয়া সব একানে নিয়ে ওকান দিয়ে বার করে দেওয়া ও নেওয়া সম্পূর্ণ নির্ভর করত নিজেদের খেয়াল খুশির ওপর। ঘটনাটা বলি, মানে অমলুর সাজসজ্জার দিকে তেমন কোনো নজর ছিল না, যা পেত তাই পরতো, এইসব ভালো ছেলেরই লক্ষণ। তখন শীতকাল, একদিন দেখা গেল অমলু একটা ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে স্কুলে এসেছে। ক্লাসে বিশে যথারীতি তার পাশেই বসেছিল। জামাটা বোধ করি লক্ষ্য করে দেখলো সেটাই পুরানো সেলাই খোলার দাগ, এবং দেখা মাত্রই তার মাথার পোকাগুলো কিলবিল করে উঠল। জিজ্ঞেস করলো, এ জামাটা নতুন করলি বুঝি? সেই পরের হাঁড়ির খবর নেওয়া। অমলু বলল, না, পাঞ্জাবিটা বাবার ছিল, আমি কেটে ছোট করে নিয়েছি। শুনে বিশে শুধু বললে, ও। আর একদিন দেখা গেল অমলু একটা সার্জের কোট পরে এসেছে, বেশ দামি। বিশে আবার সেই যথারীতি প্রশ্ন, বাহ, বেশ কোট তো, নতুন করালি বুঝি? অমলু বলল, এটাও বাবার ছিল, ছোট হয়ে গেছিল, তাই কাটিয়ে আমার মাপে করে নিয়েছি। বাহ, বেশ তো। বিশে সঙ্গে সঙ্গে জবাব দিল, তোর বাবা বেঁচে থাকতেই দিব্যি তো পৈতৃক সম্পত্তি ভোগ করছিস, বেড়ে আছিস। শুনেই অমলু কেমন গম্ভীর হয়ে গেল। আমরা বেকায়দা বুঝে তাড়াতাড়ি ধমকে দিলাম বিশেকে, কি হচ্ছে ইয়ার কি? ও যদি ওর বাবার জিনিস পরে, তো তোর চোখ আটাবার কি আছে রে? উত্তরে বিশে শুধু বললে, সরি, ভুল হয়ে গেছে। আরো কয়েকদিন পর অমলু ক্লাসে এলো হাফ প্যান্ট পরে। অবশ্য হাফ প্যান্ট সে পরতই, তবে মনে হলো সেদিনের প্যান্টটা যেন এই প্রথম দেখলাম আমরা। তবু কি দরকার আমাদের ওই প্যান্টের খবর নেওয়ার? চুপচাপই ছিলাম, কিন্তু বিশে বাড়ি ফেরবার পথে জিজ্ঞেস করে বসলো, এটাও তোর বাবার ছিল নাকি রে? সত্যি ছিল হয়তো,
তাই অমলুর চোখ মুখ লাল হয়ে উঠল। বললে, জানি নে, যাও। আহা, বল না, বিষে অনুনয় করলে। কিন্তু আশ্চর্য, অমলু নিজেই বললে, হ্যাঁ বলবো। আমি কি কারুর প্যান্ট চুরি করে পড়েছি যে বলবো না? এটা আমার বাবার ফুল প্যান্ট ছিল, কেটে হাফ প্যান্ট করে নিয়েছি। শুনেই হাসি চাপতে না পেরে সুধীর মুখে একটা বিশ্রী খুক খুক আওয়াজ করে ফেললো। ব্যাস, বিগড়ে গেল অমলু। বললে, আমি চললাম, আমার তাড়াতাড়ি আছে। হন হন করে এগিয়ে গেল সে। নাও, হলো তো? বিকেলের চা চানাচুর তো গেলই, এখন অঙ্ক সংস্কৃতটা না বুঝে নিলে আর দুদিন বাদেই বার্ষিক পরীক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বড় বড় রাজভোগ আর বাড়িতে কানমলা খেতে হবে। নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মানলাম। ওই বিষেটা যত নষ্টের গোড়া। কাজেই পরদিন অমলু ক্লাসে আসতেই আমরা ঘন হয়ে তাকে ঘিরে ধরলাম। কত রকমের বিলাপ করলাম, প্রলাপ বকলাম, অনুতাপ করলাম নিজেদের কৃতকর্মের জন্য, এবং বিশেকে যৎপরনাস্তি হেনস্থা করতেও ভুল করলাম না। এরপর কোনো ভদ্রলোকই গরম হয়ে থাকতে পারে না। কিন্তু ভিত নড়িয়ে দিলে সুইজারল্যান্ডের একটা রিস্ট ওয়াচ। কি কুক্ষণে জানি নে, অমলু চমৎকার একটা রিস্ট ওয়াচ পরে ক্লাসে এলো একদিন। আমরা দেখলাম, কিন্তু কিছুই বললাম না। কি দরকার? তবে লক্ষ্য করলাম অমলু নিজেই উসখুস করছে, বারে বারে ঘড়ি দেখছে, আর আর চোখে আমাদের দেখছে। টিফিনের সময় বিশে বললে, দেখ, ঘড়ির গল্প করবার জন্য অমলু কিন্তু মুখিয়ে আছে। বললাম, থাক গে, দরকার নেই ঘাঁটিয়ে। সুধীর অসিত সায় দিল আমার কথায়। কিন্তু দেখা গেল অমলুই এগিয়ে এলো আমাদের কাছে। নিজের ঘড়িটা দেখে বললে, চ, ক্লাসে যাই, আর মিনিট খানেক সময় আছে বাকি। হুম, সুধীর বললে। অমলুই বললে, এত চমৎকার সময় দেয় ঘড়িটা। তাছাড়া ঘড়িটায় দম দিতে হয় না, রাত্রে ডায়ালটা জ্বলতে থাকে। হুম, এবার অসিত শব্দ করলে, কিন্তু দারুণ কৌতূহলে আমাদের পেট ফুলতে লাগলো। তবে অমলু আর পারলে না থাকতে। বললে, মামা বিলেত গেছিলেন, আমার জন্য এই ঘড়িটা এনেছেন। সঙ্গে সঙ্গে বিষে গম্ভীর হয়ে দিল এক কথার কামড়। অ, তোর মামা এনে দিয়েছেন? আমি ভাবলাম এটাও বুঝি তোর, মানে তোর বাবার ক্লক কেটে ওয়াচ করে নিয়েছিস। হ্যাঁ করেছি, বেশ করেছি। অমলু আর দাঁড়ালো না সেখানে।